আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথ কোষে দেখি 1.2 থেকে পড়াবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যদি তোমরা আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে উপরে কার্ডে প্লেলিস্ট আছে, সেখান থেকেও দেখতে পারো। তাহলে শুরু করছি কোষে দেখি 1.2 এর ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। তাহলে আজকে ফার্স্ট টপিক হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা ইংলিশে বলা হয় হচ্ছে ইরেশনাল নাম্বার। আচ্ছা, আমরা মূলদ সংখ্যা পড়েছি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ অবশ্যই জিরো নয়, তাকে মূলদ সংখ্যা বলে। এটা ঠিক তার উল্টোটা, কারণ মূলদের উল্টে হচ্ছে অমূলদ। তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ অবশ্যই নট ইকুয়ালস টু জিরো, কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন এক্সাম্পল এখন দিয়ে রেখেছি √2, √5, √3, √7, পাই। পাই একটা সংখ্যা যেটা তোমরা পরবর্তীকালে বৃত্তের ক্ষেত্রফল বা পরিসীমা ওখানে পাবে। আচ্ছা, তারপর এই ধরো একটা দশমিক সংখ্যা যেটা কোনো শেষ নেই, চলছে, এই সব হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এবার আমরা পড়বো হচ্ছে, তাহলে আগের ভিডিওতে মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা সম্পর্কে জেনেছিলাম। এখন জানলাম হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা টোটাল বাস্তব সংখ্যাটা জেনে ফেললাম। এবার আমরা বাস্তব সংখ্যার একটা শ্রেণী বিভাগ করব। আচ্ছা, তাহলে বাস্তব সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আগে বলিনি আমি বাস্তব সংখ্যাকে ইংলিশে কি বলে, বলা হয় রিয়েল নাম্বারস বাস্তব সংখ্যাকে। এবার বাস্তব সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে কি কি পড়ে? পূর্ণ সংখ্যাও পড়ে, কারণ সাপোজ ধরো 2 একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 2কে 2/1 আকারে প্রকাশ করতে পারি। তাহলে মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা যেমন পড়ে, অখণ্ড সংখ্যা তেমন পড়ে। যেমন 0 একটা অখণ্ড সংখ্যা, আমরা আগেই করেছিলাম 0 একটা মূলদ সংখ্যাও। তেমনই স্বাভাবিক সংখ্যাও পড়ে, কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে এগুলো কিছুই পড়ে না। তাহলে আমরা পুরো বাস্তব সংখ্যাকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে মূলদ, আরেক দিক হচ্ছে অমূলদ। মূলদের মধ্যে আবার হচ্ছে 3টে ভাগ, এই যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা। যেমন স্বাভাবিক সংখ্যা যেমন হচ্ছে যেটা 1 থেকে শুরু হয়, 1, 2, 3 সব পজিটিভ সংখ্যার দলগুলো। অখণ্ড কি? জাস্ট স্বাভাবিক সংখ্যার সেটের সামনে আমি একটা 0 বসিয়ে দেবো। ওই যে পুরো সেটটা 0, 1, 2, 3 সব হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। আর পূর্ণ সংখ্যার সেট কি? যেখানে পজিটিভ সংখ্যা তো থাকেই, সঙ্গে 0-র বাম দিক দিয়ে নেগেটিভ সংখ্যাও শুরু হয়, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে পুরো বাস্তব সংখ্যার সেটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, দুভাগে ভাগ করতে পারি, মূলদ আর অমূলদ। মূলদকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি, স্বাভাবিক, অখণ্ড, পূর্ণ। কারণ যে কোনো স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, যে কোনো অখণ্ড সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে এইটা হচ্ছে মেইন বাস্তব সংখ্যার ধারণা। এরপরে হচ্ছে বাস্তব সংখ্যার কিছু রুলস আছে। প্রথম হচ্ছে, যদি এ আর বি দুটো বাস্তব সংখ্যা হয়, তাহলে তারা সবসময়, এই যে আমি যেখানে 3টে শর্ত লিখেছি, এই 3টে শর্তর মধ্যে যে কোনো একটা শর্ত অবশ্যই মেনে চলবে। না হলে নয়তো এ লেস দ্যান বি, এটা মানে হচ্ছে এ বি এর থেকে ছোট হবে, এটা হচ্ছে লেস দ্যানের সাইন। অথবা এ গ্রেটার দ্যান বি, যেখানে এ বি এর থেকে বড় হবে, এটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন। অথবা এ ইকুয়ালস টু বি, যেখানে এ আর বি সমান হবে। তাহলে যদি এ আর বি দুটো বাস্তব সংখ্যা হয়, এই 3টের মধ্যে যে কোনো একটা শর্ত অবশ্যই মানবে। যেমন এখানে আমি কটা উদাহরণ নিয়েছি। প্রথম দেখো, এ ইকুয়ালস টু 2 নিয়েছি, বি ইকুয়ালস টু 4 নিয়েছি। তাহলে এখানে 2 অবশ্যই 4-এর থেকে ছোট, মানে এখানে এ লেস দ্যান বি হবে। বড় ধরনে এ 5.5 নিয়েছি, বি 3 নিয়েছি, তাহলে এখানে এ বি এর থেকে বড়, তাহলে এখানে এ অবশ্যই গ্রেটার দ্যান বি হবে। তারপর এক্সাম্পলে আমি এ 10 বিও 10 নিচ্ছি, বুঝতে পারছো এখানে দুটোই সমান, তার মানে এখানে এ ইকুয়ালস টু বি হবে। এবার নেক্সট সূত্র বা নেক্সট নিয়ম হচ্ছে, যদি এ বি আর সি 3টে বাস্তব সংখ্যা হয় আর এ লেস দ্যান বি, বি লেস দ্যান সি হয়, তাহলে সেখান থেকে আমরা পাবো এ লেস দ্যান সি। কেন? ধরো এ 2 নিলাম, বি 5 নিলাম, সি 7 নিলাম,
তাহলে অবশ্যই a লেস দ্যান b মানে কি 2 5 এর থেকে ছোট, 5 আবার 7 এর থেকে ছোট, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি 2 7 এর থেকে ছোট। এটা একটা নিয়ম। নেক্সট নিয়ম হচ্ছে যদি a b আর c তিনটে বাস্তব সংখ্যা হয়, যদি a ইকুয়ালস টু b হয়, তাহলে এই যে চিহ্নটা এটা মানে হচ্ছে মানে আমি এখান থেকে এখানে এটা পাচ্ছি, সেটা হচ্ছে এই চিহ্নটাকে আমরা ইমপ্লাই করি। তাহলে যদি a ইকুয়ালস টু b হয়, ইট ইমপ্লাইজ, এটাকে বলি আমরা ইট ইমপ্লাইজ, মানে আমি এই লাইন থেকে পরের লাইনে এটা পাচ্ছি। ইট ইমপ্লাইজ কি a প্লাস c ইকুয়ালস টু b প্লাস c, মানে আমি দুদিকে সমীকরণের দুদিকে প্লাস সি যোগ করলাম। এবার দেখো যদি আমি প্লাস সিটা কেটে দিই, সেটা আমি এখান থেকে আগের লাইনটাই তো ফেরত পাই। তাহলে যদি a ইকুয়ালস টু b হয়, তাহলে অবশ্যই a প্লাস সি ইকুয়ালস টু b প্লাস সি হবে। মানে সাপোজ ধরো a 9 নিয়েছি, b 9 নিয়েছি, এবার আমি দুদিকে 5 5 যোগ করলাম, এখানে c মানে হচ্ছে 5, তাহলে আমি কি পাচ্ছি এই যে a 9 ইকুয়ালস টু 9, এখান থেকে আমরা কি পাচ্ছি 9 প্লাস 5 ইকুয়ালস টু 9 প্লাস 5, তার মানে 14 ইকুয়ালস টু 14। আচ্ছা, নেক্সট নিয়মটা হচ্ছে যদি a লেস দ্যান b হয়, তাহলে আমরা দুদিকে প্লাস সি যোগ করতে পারি, কারণ এখান দিয়ে সি কাটাকুটি করলে আমি সে আগের লাইনটাতে ফেরত যেতে পারবো। তাহলে a লেস দ্যান b হলে এখান থেকে ইট ইমপ্লাইজ a প্লাস সি লেস দ্যান b প্লাস সি, মানে ধরি এখানে a 6 b 8, ঠিক আছে, তাহলে আমি আর সি হচ্ছে 3, আমি দুই দিকে 3 3 করে যোগ করলাম, 6 লেস দ্যান 8, তো মানে 6 8 এর থেকে ছোট, দুদিকে 3 3 করে যোগ করলাম, তাহলে আমি এখান থেকে কি পেতে পারি 9 লেস দ্যান 11, অর্থাৎ এটা মিলছে। তাহলে এই সূত্রটা আমরা বুঝতে পারলাম। এরপরে নেক্সট সূত্রগুলো হচ্ছে যদি a b c তিনটে বাস্তব সংখ্যা হয়, এই লাইনটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লিখতে হবে। তাহলে প্রথম যদি a ইকুয়ালস টু b হয়, ইট ইমপ্লাইজ, মানে এখান থেকে আমরা পাচ্ছি a ইন্টু সি ইকুয়ালস টু b ইন্টু সি, মানে ধরো যদি a 5 নিই আর b 5 নিই আর যদি c 4 নিই, তাহলে আমরা 5 ইকুয়ালস টু 5 এখান থেকে আমরা পেতে পারি 5 ইন্টু 4 ইকুয়ালস টু 5 ইন্টু 4, কারণ আমি সমীকরণের দুই দিকে 4 4 দিয়ে গুণ করছি। যদি আমি 4 4 গুলো কেটে দিই, আমি ঠিক এইখান থেকে আগের লাইনটাতেই ফেরত যেতে পারবো। তাহলে গুণ করলে কত হচ্ছে 20 ইকুয়ালস টু 20, ঠিক। আচ্ছা, নেক্সট সূত্রটা হচ্ছে যদি a লেস দ্যান b আর c গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি a ইন্টু সি লেস দ্যান b ইন্টু সি, কারণ কি আমি যদি এখানেও সেই সি দিয়ে গুণ করছি, কাটাকুটি করলে সে আমি আগের লাইনে ফেরত যেতে পারবো। তাহলে যদি a লেস দ্যান b এবং c অবশ্যই 0 থেকে বড়, মানে c যদি এটা পজিটিভ সংখ্যা হয়, তবেই a ইন্টু সি এর মানটা b ইন্টু সি এর থেকে ছোট হবে। কেন আমি এটা বললাম, এই যে c গ্রেটার দেন 0, আমি পরেরটাতে বোঝাচ্ছি একটু পরে। ধরি a 8 নিলাম, b 10 নিলাম আর c 2 নিলাম, এটা 0 থেকে বড়, তাহলে এখন 8 10 এর থেকে ছোট, মানে 8 লেস দ্যান 10, মানে a লেস দ্যান b। এবার আমি দুই দিকে সি দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত আসছে 8 ইন্টু 2 মানে হচ্ছে 16 লেস দ্যান 10 ইন্টু 2 মানে হচ্ছে 20, মিলছে। এবার যেটা আমি বললাম যে সি 0 থেকে বড় নিলে তবেই এটা খাটবে, না হলে এটা পুরো উল্টে যাবে। কেন, ধরি a 5 নিলাম, b 7 নিলাম, সি নিলাম হচ্ছে -3, মানে 0 থেকে ছোট। আমরা জানি কি পজিটিভ সংখ্যা 0 থেকে বড় হয়, নেগেটিভ সংখ্যা 0 থেকে ছোট হয়। এবার আমি তাহলে এখান থেকে কি বলতে পারি a লেস দ্যান b, মানে 5 লেস দ্যান সি, 5 এর মান 7 এর থেকে ছোট। এবার আমি দুই দিকে সি মানে ওই -3 দিয়ে -3 দিয়ে গুণ করব, তাহলে হিসাব মতন যদি আমি ওপরের নিয়মটা ফলো করি, এইখানে লেস দ্যান হওয়া উচিত, কিন্তু যদি আমি -3 দিয়ে গুণ করি দুদিকে, তাহলে দেখো এদিকে কত আসছে -15, এদিকে কত আসছে -21। তোমরা জানো যে সংখ্যা রেখাতে যত আমরা বাম দিকে মানে 0 বাম দিকে মানে নেগেটিভ দিকে যাই, এখানে যেমন দেখো 0 থেকে 1 বড় পজিটিভ দিকের ক্ষেত্রে, 1 এর থেকে আবার 2 বড়, 2 এর থেকে আবার 3 বড়, কিন্তু পজিটিভ দিকে যে নিয়মটা খাটে সেটা কিন্তু নেগেটিভ দিকে খাটে না, পুরো উল্টো হয়ে যায়। নেগেটিভ দিকে হচ্ছে যে 0 থেকে -1 ছোট, -1 এর থেকে আবার -2 ছোট, -2 থেকে আবার -3 ছোট, অর্থাৎ এখানেও কি হবে যে -15 থেকে -21 ছোট। এটা যদি পজিটিভে হতো তাহলে 15 থেকে 21 বড় হতো, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কি হয়ে যাবে -15 বড় হয়ে যাবে, -21 ছোট হয়ে যাবে। তাই যখনই আমি সি এর মানটা নেগেটিভে নেব, তখনই মাঝখানে সাইনটা পাল্টে এটা
গ্রেটার দ্যান হয়ে যাবে। এই জন্য এটা উপরে উল্লেখ করা ছিল যে সি অবশ্যই গ্রেটার দ্যান 0 হলে তবেই এটা হবে, না হলে যদি সি লেস দ্যান 0 হয়ে যায় তাহলে এটা এরকম হবে এ ইন্টু সি গ্রেটার দ্যান বি ইন্টু সি, তখন এইরকম হয়ে যাবে। আচ্ছা, এবার নেক্সট তাহলে আমাদের নিয়মগুলো শেষ হলো, বাস্তব সংখ্যার নিয়মগুলো। এবার আমি এখানে কিছু অমূলদ সংখ্যার যোগ বিয়োগ আর গুণভাগ শেখাবো। আচ্ছা, অমূলদ সংখ্যার যোগ বিয়োগ, ফার্স্ট যোগটা আমরা জানি অমূলদ সংখ্যার মধ্যে কি কি পড়ে, √3, মানে যেগুলো রুটের মধ্যে থাকে, রুটের থেকে বাইরে বেরোতে পারে না, এগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা। আমি দুটো √3 যোগ করছি। এবার তোমরা হয়তো বীজগণিতের যোগ শিখেছো, x প্লাস x কে যোগ করলে কি হয় 2x, কারণ আমরা দুটো একই জাতীয় চলরাশিকে যোগ করতে পারি। আবার আমরা 2y প্লাস y কে যোগ করলে আমরা কি পাই 3y, আমরা দুটো একই ধরনের চলরাশি যুক্ত কে যোগ করতে পারি। আমরা এখানে 3y টা কি করে পাই এটা আমি দেখিয়ে দিই। আমি যদি y টাকে কমন নিই দুটো থেকে, তাহলে আমি কি পাচ্ছি 2 যোগ 1। এই যে এখানে y এর সঙ্গে কিছু নেই মানে কি y ইন্টু 1 আছে, তাহলে y টা কমন নিলে কি 2 যোগ 1 মানে y ইন্টু 3 মানে 3y পাচ্ছি। তোমরা কখনো x প্লাস y যোগ করেছো? এটা কখনো যোগ করে করে উত্তর আসবেই না, এটা সবসময় এইভাবেই থাকবে। অর্থাৎ অমূলদ সংখ্যাও ঠিক তাই, রুটের ভেতর যদি একই জাতীয় সংখ্যা থাকে তবেই যোগ হয়, নাহলে কিন্তু যোগ হয় না। এখান থেকে দুটোই √3 আছে, একই রকমই দেখতে, তাই এটা দুটো যোগ হয়ে 2√3 হলো, ঠিক x এর মতন। x যোগ x যেমন 2x, তেমনই √3 যোগ √3 হচ্ছে 2√3। আবার এখানে দেখো 3√5 যোগ √5, এটাকে আমি যোগ করব, কি করে যোগ করবো, এখানে আমি √5টা ফার্স্টেই দেখো যে দুটো হচ্ছে একই রকম দেখতে, একটা কিন্তু √2 একটা কিন্তু √3 এরকম নেই, দুটোই √5 এর মধ্যে রয়েছে, তাই দুটো একই রকম দেখতে, তাই এই দুটো যোগ হবে। এবার আমি কি করে যোগ করব, এই দুটো থেকে √5 কে কমন নিয়ে নেব, তাহলে ভেতরে কি পড়ে থাকবে, এখান থেকে 3 আর এখান থেকে 1, তাহলে যোগ করলে কত আসছে 4√5। এবার √3 যোগ √2 কখনো যোগ হতে পারবে না, কারণ দুটো একই রকম দেখতে নয়, দুটো দুই রকম অমূলদ সংখ্যা। এটা হচ্ছে দুটো একই রকম অমূলদ সংখ্যা যোগ করা যায়, কিন্তু দুটো দুই রকম অমূলদ সংখ্যা যোগ করা যায় না, তাই এটার যোগফলটা এইরকমই থেকে যাবে √3 প্লাস √2, এটাই ওদের যোগফল। সেম বিয়োগের ক্ষেত্রে তাই, দুটো একই রকম অমূলদ সংখ্যার মধ্যে বিয়োগ হয়, বাট অন্যরকম হলে বিয়োগটা হয় না। যেমন 2√3 থেকে আমি যদি √3 বাদ দিই, যেমন ধরো যদি আমার 2x থেকে x বাদ দাও, ঠিক সেম এখানে তাই তো করো, এক্সটা কমন নাও, ভেতরে কি থাকে 2 - 1 মানে x ইন্টু 1 মানে x তে থাকে। সেম এখানেও তাই, √3 কমন নিলাম, দুটো একই রকমের অমূলদ সংখ্যা, ভেতরে কি আছে 2 - 1 মানে 1 ইন্টু √3 মানে √3, পেয়ে গেলাম অ্যান্সার। নেক্সট 4√7 থেকে আমি √7টা বাদ দেবো, সেম দুটো একই রকম অমূলদ সংখ্যা, তাই এটা বিয়োগ করা যাবে। আমি √7টা কমন নিলাম, ভেতরে 4 - 1 হলো, এখানে কত হলো 3√7। এবার আমি √5 থেকে √3 বাদ দিচ্ছি, এটা কখনো বিয়োগটা আমি এরকম কোনো সংখ্যায় পাবো না, বিয়োগফলটা এটাই হবে √5 - √3, কারণ দুটো দুই রকম অমূলদ সংখ্যা, তাই এদের মধ্যে এইরকম জাতীয় বিয়োগ করা সম্ভব নয়, তো এদের অ্যান্সারটা কি হবে √5 - √3, এটাই এদের অ্যান্সার। বাট যোগ বিয়োগের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু গুণের ক্ষেত্রে দেখো √2 ইন্টু √3 গুণ করছি, দুটো দু রকম অমূলদ সংখ্যা, এখানে জাস্ট গুণের ক্ষেত্রে কি হয়ে যায়, রুটের ভেতর সব গুণ হয়ে চলে আসে, তাহলে এখানে রুটটা ভেতরে সব 2 আর 3 গুণ হয়ে ঢুকে গেল, কত হয়ে গেল √6। এবারে আমি দুটো একই রকম অমূলদ সংখ্যাকে গুণ করছি, √7 ইন্টু √7, এটাও ঠিক তাই, রুটের ভেতর দুখানা 7 গুণ হয়ে ঢুকে গেল, মানে যোগের ক্ষেত্রে যোগ আর বিয়োগের ক্ষেত্রে দুটো একই রকম হলে যোগ বিয়োগ করা যায়, অন্যরকম হলে ওটা ওভাবেই পড়ে থাকে, কিন্তু গুণের ক্ষেত্রে গুণ করা যায়। এখানে ঠিক তাই, রুটের ভেতর দুখানা 7 গুণ হয়ে চলে আসলো, তাহলে ভেতরে কত হলো, দুটো 7 গুণ হওয়া মানে কি √7², তাই দুটো 7 থেকে আমরা, তোমরা হয়তো আগের ক্লাসে পড়েছো যে বড় করলে কি হয়, রুটের ভেতর দুখানা জোড়ায় জোড়ায় সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসে, এখানে যেহেতু দুখানা 7 গুণ হয়ে একে অপরের সঙ্গে আছে, তাই সেখান থেকে একটা 7 বাইরে বেরিয়ে আসবে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 7।
এবার ভাগ, ভাগে দেখো 2√7 ভাগ √7, এটাও ঠিক তাই। 2√7 মানে কি 2 × √7 বাই √7, √7 কাটাকুটি হয়ে গেল, কত পড়ে থাকলো হচ্ছে 2। এবার যদি আমি এরকম ভাগ করি √5 ভাগ √2, এটা ওখানে ভাগ করা যাবে না, এটা সবসময় এইভাবেই থেকে যাবে। তাহলে একমাত্র গুণের ক্ষেত্রে দুটো দুরকম অম্লদ সংখ্যা হলে গুণ করা যায়, কিন্তু যোগ বিয়োগ ভাগের ক্ষেত্রে হয় না। একই রকম অম্লদ সংখ্যা হলে তখন এদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগটা করা যায়, নাহলে সেগুলো সেই অবস্থাতেই পড়ে থাকে। এবার আমি কোষে দেখি 1.2 এর কোশ্চেন অঙ্কগুলোতে ঢুকছি। ফার্স্ট অ্যান্সার কোশ্চেনটা কি আছে, দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, সত্য না মিথ্যা লিখতে বলেছে। আমি এখানে আগে থেকে কিছু এক্সাম্পল নিয়ে রেখেছি যাতে সুবিধা হয়। এখানে দেখো আমি দুরকম মূলদ সংখ্যা নিয়েছি, একটা হচ্ছে √2√5, একটা হচ্ছে 2/5, একটা হচ্ছে 3/5, মানে 2/5 3/5। এবার এটা একটা মূলদ সংখ্যা, কারণ দুটো দুরকম পূর্ণ সংখ্যা এবং তলারটা কি 0 নয়, বুঝতেই পারছো। এবার একে যোগ করলে কত আসে 5, ওপরে 2 যোগ 3 মানে হচ্ছে 5/5, কাটাকুটি হলে হচ্ছে 1। তাহলে একটা পূর্ণ সংখ্যা, আবার একটা মূলদ সংখ্যা, কারণ আমরা জানি প্রত্যেক পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যা, কারণ আমি 1কে 1/1 এই আকারে প্রকাশ করতে পারি। তাহলে প্রথম অ্যান্সারটা থেকে আমি কি পাচ্ছি, মূলদ সংখ্যা পাচ্ছি। আচ্ছা, এবার নেক্সট 2 এর সাথে সঙ্গে আমি 6 এর সাথে যোগ করব, এটাও ঠিক সেম, 7 2 যোগ 4 কত হলো 6 এর 7। এটা একটা মূলদ সংখ্যা, এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয়, কারণ ওপরটা পূর্ণ সংখ্যা, নিচটা পূর্ণ সংখ্যা, অবশ্যই নিচটা নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি, দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। হতে পারে আমরা সবাই পূর্ণ সংখ্যা পাই, অনেক সময় মূলদ সংখ্যা পাই, যেহেতু পূর্ণ সংখ্যাও এক ধরনের মূলদ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এই বক্তব্যটা একদম সত্য বা ট্রু। নেক্সট কোশ্চেন, দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। এখানে যেমন ধরো আমি একটু আগে আমার সঙ্গে যোগ করাটা দেখালাম, সমষ্টি মানে কি যোগ করা, যোগফল। এই যে 2√3 যোগ √3 যোগ করব, ওই যে x প্লাস x জাতীয় দুটো একই রকমের অমূলদ সংখ্যা, তাই এদেরকে যোগ করলে আমি এখানে আমাদের √3টা কমন নিই, ভিতরে কত থাকবে 1 যোগ 1, মানে এটা কত হবে 2√3। তাহলে প্রথম এক্সাম্পল আমি কি পেলাম, দুটো অমূলদ সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা পেলাম। এবার আমি নিচের এক্সাম্পল দেখো নিচ্ছি √7 প্লাস -√7। আচ্ছা, এটাও একটা অমূলদ সংখ্যা, এটাও একটা অমূলদ সংখ্যা, কিন্তু আমি এদেরকে যোগ করব √7। এবার প্লাসে মাইনাস কি হয়ে যাবে মাইনাস, -√7। যেহেতু দুটো অমূলদ সংখ্যার মধ্যে একই রকম দুটো অমূলদ সংখ্যা দেখতে, তো এদের মধ্যে বিয়োগ সম্ভব, বিয়োগ করলে কি হবে, অ্যান্সারটা 0 হবে। আমরা জানি 0 একটা অখণ্ড সংখ্যা এবং অবশ্যই 0 একটা মূলদ সংখ্যা, কারণ 0কে আমরা এই আকারে প্রকাশ করতে পারি 0/1। তাহলে দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সব সময় অমূলদ সংখ্যা হবে না, কখনো কখনো হতে পারে, যেমন এইটা, কখনো মূলদ সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যাও হতে পারে, যেমন এইটা। তাহলে এই যে সর্বদাই হবে মানে সবসময় হবে সেটা কখনোই নয়, তার মানে এই বক্তব্যটা হচ্ছে মিথ্যা। এবার নেক্সট কোশ্চেন, দুটো মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এখানে দেখো আমি দুটো সংখ্যার গুণফল আমি নিয়েছি, 2/5 × 4/7, এটাকে গুণ করলে কত হবে 8/35। ঠিক আছে, তাহলে 8/35 এই যে সংখ্যাটা, এটা একটা কি মূলদ সংখ্যা, অবশ্যই, কারণ এটা ওপরটা পূর্ণ সংখ্যা, নিচটাও পূর্ণ সংখ্যা এবং অবশ্যই নিচটা নট ইকুয়ালস টু 0। এবার আমি এটা গুণ করব, 3/10 একটা মূলদ সংখ্যা, 10/3 একটা মূলদ সংখ্যা, এদেরকে আমি গুণ করব, গুণ করলে এটা কাটাকুটি হয়ে কত থাকে 1 থাকে। তাহলে 1 একটু আগে বললাম 1 একটা পূর্ণ সংখ্যা, যেহেতু যে কোনো পূর্ণ সংখ্যা মানেই মূলদ সংখ্যা, তাই আমরা বলতে পারি 1 একটা মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মূলদ সংখ্যা পেলাম। এবার নেক্সট 5 × 6 গুণ করছি, 5 একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে এটা একটা মূলদ সংখ্যা,
6ও একটা মূলদ সংখ্যা, এদের গুণ করে কত পাচ্ছি 30, এটাও একটা পূর্ণ সংখ্যা, অতএব এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা 3টে উদাহরণ 3 রকম নিয়েছি, কিন্তু আমরা 3 ক্ষেত্রেই দেখলাম যে দুটো মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যাই হবে। তাহলে এই বক্তব্যটা একদম সত্য। পরের অঙ্কটা, দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এখানে ধরো দুটো অমূলদ সংখ্যা আমি নিয়েছি √3 × √3, এদেরকে আমি গুণ করবো। সেম আমি বলছিলাম না, গুণ করলে কি হয়, রুটের ভেতর সব গুণ আকারে চলে আসে। তাহলে কি হচ্ছে √3 × 3, দেখো রুটের ভেতর দুটো একই রকম দেখতে দুটো সংখ্যা আছে, তো ওখান থেকে বাইরে একটা সংখ্যা বেরোবে, মানে হচ্ছে 3। তাহলে এদের গুণফলটা কত হলো 3। তাহলে এটা একটা কি 3 একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে 3 একটা মূলদ সংখ্যা, কারণ আমরা একে 3/1 এই আকারে প্রকাশ করতে পারি। নেক্সট অঙ্কটা হচ্ছে √7 × √2, এই এক্সাম্পলটা নিয়েছি। এখানে দেখো কি হবে √7 × 2 মানে হচ্ছে √14। তাহলে এবার তোমরা বলবে এটা তো একটা অমূলদ সংখ্যা, কারণ এখান থেকে আমি রুটটাকে সরাতে পারছি না, রুট না সরাতে পারলে সেটা অমূলদ সংখ্যাই থেকে যায়। তাহলে আমরা দুটো এক্সাম্পল নিলাম, বাট প্রথম এক্সাম্পলে আমি একটা মূলদ সংখ্যা পেয়েছি, বা একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, বা একটা স্বাভাবিক সংখ্যা পেয়েছি, বা একটা অখণ্ড সংখ্যা পেয়েছি, কারণ 3 পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যাও স্বাভাবিক সংখ্যাও অখণ্ড সংখ্যাও। কিন্তু সেকেন্ড এক্সাম্পলে আমি একটা অমূলদ সংখ্যা পেয়েছি। তাহলে দুটো অমূলদ সংখ্যার গুণফল যে সর্বদাই মূলদ হবে সেটা কোনো মানে নেই। তার মানে কখনো মূলদ হতেও পারে এবং কখনো অমূলদও হতে পারে, তার মানে এটা হচ্ছে মিথ্যা। আর নেক্সট হচ্ছে অঙ্কটা, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। আমি একটু এই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মূলদের মধ্যে পড়ে স্বাভাবিক, অখণ্ড, পূর্ণ, বাট অমূলদটা মানে একাই থাকে। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা মূলদ সংখ্যা মানেই বাস্তব সংখ্যা, এটা একদম সত্যি। তার মানে 5 নাম্বারটা একদম সত্যি, যে প্রত্যেকটি মূলদ সংখ্যা মানেই হচ্ছে এক রকমের বাস্তব সংখ্যা, ঠিক। কিন্তু প্রত্যেকটা বাস্তব সংখ্যা কি অমূলদ সংখ্যা? একদমই নয়, কারণ বাস্তব সংখ্যা মানে হচ্ছে দু রকমের সংখ্যা, হয় মূলদ নয় অমূলদ। তাই প্রত্যেকটা বাস্তব মানেই যে অমূলদ তার কোনো মানে নেই। আর তাহলে 6 নাম্বারটা হচ্ছে মিথ্যে বক্তব্যটা, বা তোমরা এগুলোকে ট্রু ফলস হিসাবেও ইউজ করতে পারো। তাহলে প্রত্যেকটা মূলদ সংখ্যা মানেই বাস্তব সংখ্যা, কারণ বাস্তব সংখ্যার একটা শ্রেণী বিভাগই হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু প্রত্যেকটা বাস্তব মানেই অমূলদ নয়, প্রত্যেকটা বাস্তব সেটা মানে কোনো কোনো বাস্তব মূলদ হতে পারে, কোনো কোনো বাস্তব অমূলদও হতে পারে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন, অমূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি? 4টা অমূলদ সংখ্যা লিখি। এই অ্যান্সারটা আমি একটু আগেও পড়িয়েছিলাম। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে, মানে যেখানে অবশ্যই p আর q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, তাকে অমূলদ সংখ্যা বলে। মূলদ মানে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। অমূলদ ঠিক তার উল্টোটা, p/q আকারে প্রকাশ করা যায় না, কিন্তু শর্তগুলো সেম থাকতে হবে। যেমন √2, √5, পাই বলেছিলাম, এটা পরে তোমরা পাবে বৃত্তের ক্ষেত্রে। এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের চিহ্ন, এটা তোমরা লগারিদম যখন চ্যাপ্টার পাবে তখন পাবে। এটা যেমন দেখো, এটা দশমিক সংখ্যা যার কোনো শেষ নেই, চলছে, এটা এক ধরনের অমূলদ সংখ্যা। এক্সাম্পল পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন পরে 3 নম্বরের কোশ্চেন গুলো হচ্ছে, আমাকে বলছে দেখাও এই যে এখানে মোট 9টা অঙ্ক আছে, তার মধ্যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা। ফার্স্টে √9। এবার আমরা 9কে যখন আমরা কোনো সংখ্যাকে ভাগ করব, সেটাকে আমি সবসময় মৌলিক উৎপাদকগুলোকে ভেঙে নেব। তাহলে 9কে ভাঙালে কি হয়, 3 তিরিকে 9। তাহলে রুটের মধ্যে কি কি বসবে, 3 × 3 বসবে। আমি একটু আগে বললাম যদি রুটের ভেতর মানে জোড়ায় দুটো মানে জোড়ায় একটা সংখ্যা থাকে, মানে একটা সংখ্যা যদি দুবার গুণ আকারে থাকে রুটের মধ্যে, তাহলে সেটা বাইরে একটা সংখ্যা হয়ে বেরোবে, মানে 3। মানে কি রুটের ভেতর 3 দুবার গুণ আকারে আছে, তাই আমি দুটো
এই জোড়াটা থেকে মানে এই দুটো সংখ্যা থেকে আমি একটা সংখ্যায় বাইরে বার করলাম হচ্ছে 3। আচ্ছা এবার হচ্ছে 225। 225কেও আমি হ্যাঁ এটা বলিনি, তাহলে এই সংখ্যাটা কি পাচ্ছি, এটা একটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ আমরা 3কে 3/1 এই আকারে প্রকাশ করতে পারি। তাহলে √9 মানে কি 3, তার মানে √9 মানে হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই হচ্ছে এক ধরনের মূলদ সংখ্যা। এবার হচ্ছে 225, একে আমি এবার উৎপাদকে ভাঙাচ্ছি। আচ্ছা 4 5 20 45, আরো ভাঙালাম 5 9 3 3, তার মানে এটাকে ভাঙালাম, এখান থেকে কি কি পাচ্ছি, 2 বার 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3, 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3। তাহলে আমি একটু আগে বললাম যে যদি রুটের ভেতর এক সংখ্যা দুবার গুণ আকারে থাকে, সেখান থেকে আমি একটা সংখ্যা বাইরে বার করে নেব। মানে এই যে 2 বার 5 থেকে আমি একটা 5 বাইরে বার করলাম, আর এই 2 বার 3 থেকে একটা 3 বাইরে বার করলাম, তাহলে অ্যান্সার কত হলো 15। তাহলে √225 মানে কি 15। 15 একটা পূর্ণ সংখ্যা, মানে 15 একটা মূলদ সংখ্যা, কারণ আমরা 15কে 15/1 এই আকারে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটা একটা মূলদ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা, মানে √9 একটা মূলদ, √225 হচ্ছে একটা মূলদ। এবার তোমরা জানোই √7 একটা অমূলদ, কারণ আমি এখান থেকে রুটটাকে বাইরে বার করতে পারছি না, এই সংখ্যাটা রুটের ভিতরেই থাকছে। এটাকে আমি ভাঙালেও মানে প্রথম কথা √7 কিন্তু ভাঙানো যায় না, এবং সেকেন্ড কথা হচ্ছে এখান থেকে আমি রুটটাকে বার করতে পারছি না। যদি কোনো সংখ্যা রুটের ভেতর থাকে সেটা অবশ্যই একটা অমূলদ সংখ্যার মধ্যে পড়ে, তাহলে √7 একটা অমূলদ সংখ্যা। এবার নেক্সট কোশ্চেন, √50, √100, -√81, সেম 50কে আমি ভাঙাবো 5 10 আবার 5 2, তার মানে √50 কি হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 2, তার মানে ভেতরে এই দুটো 5 থেকে আমি বাইরে একটা 5 বার করতে পারছি, কিন্তু 2 তো একবারই আছে, তাই 2টা √2 আকারেই থাকবে, মানে 5 ইন্টু √2 মানে 5√2, তাহলে √50 মানে কি 5√2। তাহলে এই যে আমি মানটা পাচ্ছি, এখানে আমার রুটটা রয়ে যাচ্ছে, রুট থেকে আমি সংখ্যাটাকে বাইরে বার করতে পারছি না। তাহলে আমি কি বলছিলাম যে যদি কোনো সংখ্যার মধ্যে রুট জাতীয় কোনো সংখ্যা থাকে সেটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা হয়, তার মানে √50 একটি অমূলদ সংখ্যা। √100 এটা আমার করার দরকার নেই, তোমরা জানো 100 মানে কি হয় 2 বার 10 আকারে গুণ হয়, 100 মানে কি 10² মানে 2 বার 10, তাহলে এই দুটো 10 থেকে আমি একটা 10 বাইরে বার করতে পারবো। তাহলে √100 মানে কি 10, 10 একটা পূর্ণ সংখ্যা এবং অবশ্যই 10 একটা মূলদ সংখ্যা, কারণ আমি 10কে 10/1 এই আকারে প্রকাশ করতে পারি। তাহলে √100 একটি মূলদ সংখ্যা। নেক্সট -√81, এটা মানেও তোমরা জানো যে এটার মানে কি 9² মানে মাইনাস মানে 9 ইন্টু 9, তাহলে এই যে রুটের ভেতর দুখানা 9 আছে, এখান থেকে আমি বাইরে একটা 9কে বার করতে পারি, আর সামনে মাইনাস আছে, তার মানে এটা একটা নেগেটিভ পূর্ণ সংখ্যা। তার মানে কি -√81 মানে কি -9, এটা একটা নেগেটিভ পূর্ণ সংখ্যা, এবং যে কোনো পূর্ণ সংখ্যাই মানে কি মূলদ সংখ্যা, কারণ আমরা একে এভাবে প্রকাশ করতে পারি। তাহলে -√89 একটি মূলদ সংখ্যা। এবার নেক্সট √42, √42 মানে তো 6 7 42, 6 মানে আবার কি 3 ইন্টু 2, 3 2 6, তাহলে এই ভেতরটাকে এভাবে ভাঙাতে পারি। আচ্ছা এবার তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে জোড়ায় জোড়ায় এমন কোনো সংখ্যা নেই যেটাকে আমি বাইরে বার করে আনতে পারবো, তার মানে সংখ্যাটা এইরকমই থেকে যাবে, অর্থাৎ রুটটা থেকেই যাবে। তার মানে আমরা জানি যে কোন সংখ্যার মধ্যে রুট থাকলে সেটা কি হয় একটা অমূলদ সংখ্যাই হয়, তার মানে √42 একটি অমূলদ সংখ্যা। √29, এটাকে তো আরোই কোনোভাবে ভাঙানো যায় না, তাই এই রুটটাও থেকে যাবে, তাই এটাও একটি অমূলদ সংখ্যা। আচ্ছা -√1000, এটা মানে কি, এটা আমরা বলতে পারি 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে রুটের ভেতর 3টে 10 গুণ আকারে আছে, এর মধ্যে প্রথম দুটো 10 থেকে আমি একটা 10 বাইরে বার করলাম, সামনে মাইনাস যা আছে তাই বসবে, একটা 10 তো থেকে যাচ্ছে, এটা কিছু করা যাবে না, মানে এটা এইরকমই থাকবে। তাহলে অ্যান্সার কত হবে
-10√10, অর্থাৎ কি রুটটা তো থেকেই যাচ্ছে, এখান থেকে আমি কোনোভাবে রুটটাকে বাইরে বার করতে পারছি না। যদি কোনো সংখ্যার মধ্যে রুট থাকে সেটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা হয়, তাহলে -√1000 একটি অমূলদ সংখ্যা। আজকে তাহলে 3-এর দাগে 9 নম্বর কোশ্চেন অবধি শেষ করে ফেললাম। পরের ভিডিওতে পরের কোশ্চেনগুলো শেষ করব। তাহলে আজকে এত অবধি।